8 দিনের 6 নবজাতক মৃত্যুর ঘটনায় ভুক্তভোগী পরিবারগুলোর সাথে কথা বলেছে তদন্ত কমিটি। ঘটনাস্থলে যাবেন বিভিন্ন সংস্থার কর্মকর্তারা। ঈদের ছুটি শেষে পরিবার নিয়ে কর্মক্ষেত্রে ফিরছে অনেকে। সড়ক নৌপথে স্বস্তি থাকলেও রেলের শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে যাত্রীরা। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না। এখন আমরা এখানে এসে যদি এরকম ভোগান্তি হয়, আমিও লাইনে দাঁড়াতে হলো, আমার ছেলেকে লাইনে দাঁড়াতে হলো, ওয়াইফে আরেক লাইনে দাঁড়াতে হলো। সংবিধান সংশোধনে সংসদীয় কমিটির জন্য এখনো নাম দেয়নি বিরোধী দল। জুলাই সনদের রোডম্যাপ অনুযায়ী হবে সংস্কার। 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি, ওনারা বলেছেন এই সামনের সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। ওনাদেরটা পেলেই আমরা সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হেঁটে যাব। উৎসব এলেই বাড়ে অনলাইন প্রতারকদের দৌরাত্ম্য। ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হয় টাকা। সচেতনতা বাড়ানোর তাগিদ। পরিবেশ বান্ধব ব্যবস্থাপনার অভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে চামড়া শিল্প, বলছেন ব্যবসায়ীরা। LWG সনদ পেলে বাজার $5 বিলিয়ন উন্নীতের আশা। যুদ্ধবিরতি অমান্য করে লেবাননে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। বিমান হামলার পর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন অনেকে। বাসিন্দাদের দ্রুত এলাকা ছাড়া নির্দেশ। দর্শক, আমন্ত্রণ দুপুরের বাংলাদেশে। সঙ্গে আছে আমি ছোঁয়া খন্দকার। আর এতক্ষণ শিরোনাম দেখছিলেন। রাজধানীর মগবাজারের 8 দিন হাসপাতালে 6 নবজাতক মৃত্যুর ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত চলছে। হাসপাতালে মারা যাওয়া 2 যমজ শিশুর বাসায় পরিবারের তথ্যপাত্র সংগ্রহ করেছে তাদের দল। দুপুরে রাজধানীর বনশ্রীতে 2 যমজ শিশুর বাসায় যায় তদন্ত দলের সদস্যরা। এ সময় 2 শিশুর বাবা মায়ের সাথে কথা বলেন তারা। শিশুর মা জানান, এসি কে বন্ধ করেছে সে বিষয়টি তিনি জানেন না। তার সাথে থাকা 2 বছরের ছেলে রাতে অসুস্থ হয়ে পড়েছিল। এরপর ছেলেকে ওষুধ দিয়ে তাকে নিয়ে NICUতে চলে যান শিশুর মা। রাত থেকে সকাল পর্যন্ত হাসপাতালের কেউ খোঁজ নিতে আসেনি বলেও জানান তিনি। গতকাল হাসপাতালটি পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় উপস্থিত সাংবাদিকদের ওপর চড়াও হয় হাসপাতালের স্টাফরা। আহত হন কয়েকজন সংবাদকর্মী। সাংবাদিক আহতের ঘটনায় দুঃখ প্রকাশ করে একটি বিবৃতি দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। কর্মীদের অনিচ্ছাকৃত আচরণে কোনো সাংবাদিক আঘাত পেয়ে থাকলে বিষয়টি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি। নবজাতক মৃত্যুর ঘটনা তদন্তে গঠিত কমিটি তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় বাড়িয়ে আগামী 3 জুন নির্ধারণ করেছে। এদিকে আজও হাসপাতালটি পরিদর্শনে যাওয়ার কথা রয়েছে সরকারের বিভিন্ন তদন্ত সংস্থার প্রতিনিধিদের। তদন্ত শেষে প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানানো হয়েছে। 8 দিন হাসপাতালের সামনে আছেন সহকর্মী রাব্বি সিদ্দিকী, তার সঙ্গে কথা বলতে চাই। রাব্বি, গতকাল স্বাস্থ্যমন্ত্রী হাসপাতাল পরিদর্শন করেছেন, একটু জানাবেন কয়টি কমিটি মৃত্যুর ঘটনায় তদন্ত করছে এবং সব মিলিয়ে আজকে হাসপাতালের কি অবস্থা দেখছেন? আপনি জানেন যে গতকাল স্বাস্থ্যমন্ত্রী পরিদর্শনের পর হাসপাতালের স্টাফদের সাথে সাংবাদিকদের একটা অপ্রীতিকর ঘটনা ঘটে এবং সেই ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু ক্ষমা চেয়েছে আনুষ্ঠানিকভাবে। এবং আজকে কিন্তু পরিস্থিতি এখন পর্যন্ত স্বাভাবিক আছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের একটি টিম, সেই টিমে নির্বাহী ম্যাজিস্ট্রেট আছেন। নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে একটি টিম আর কিছু সময়ের মধ্যে হাসপাতালটি পরিদর্শনে আসবেন। মূলত আপনি জানেন যে এই হাসপাতালে একটি কারখানা পাওয়া গেছে এবং সেই কারখানাটি আসলে অনুমোদনের বিষয়টি গতকালই স্বাস্থ্যমন্ত্রী বেশ কিছু কাগজপত্র চেয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। আমরা যতটুকু জানতে পেরেছি সেই কাগজপত্রগুলো পরীক্ষা নিরীক্ষা, সেই সাথে এরকম একটি হাসপাতালের মধ্যে একটি বিস্কিট ফ্যাক্টরি বা কারখানা বা বেকারি থাকা যায় কি না সেই বিষয়গুলো, এখানে অনুমোদনের বিষয়গুলো কিন্তু এখানে দেখভাল করবেন। আর আমরা কথা বলেছিলাম তদন্তকারী কর্মকর্তা
সেই আইন শৃঙ্খলা বাহিনীর সাথে রমনা থানায় মামলা হয়েছে, রমনা থানার ডিসির সাথে কথা হয়েছে। ডিসি আমাদেরকে জানিয়েছে তারাও কিন্তু এই তাদের যে তদন্ত সেই তদন্তটি তারা চালাচ্ছেন এবং বেশ কয়েকজনকে তারা জিজ্ঞাসাবাদ করেছেন। এখন ফরেনসিক রিপোর্ট, বিশেষ করে যেই ওয়ার্ডটিতে এই নবজাতক শিশুরা মারা যান সেই ওয়ার্ডটির ফরেনসিক করা হচ্ছে, সিআইডি সেই ফরেনসিক রিপোর্টটি করছে। সেই রিপোর্টের জন্য মূলত তদন্ত সংস্থা আটকে আছে। পুলিশের বক্তব্য যে তারা সেই রিপোর্টটি পেলেই তারা যে মামলা হয়েছে সেই মামলায় যারা আসামি হবেন তাদের গ্রেফতারে তারা পরবর্তী আইনি পদক্ষেপ নেবেন। অনেক ধন্যবাদ রাব্বি আপনাকে। ঈদের ছুটির আমেজ ফুরানোর সঙ্গে সঙ্গে বাড়ছে রাজধানীমুখী মানুষের চাপ। ফিরতি যাত্রা শুরুতেই ট্রেনে ছিল না স্বস্তি। এখনো পুরোপুরি ভিড় না বাড়লেও কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের অপেক্ষা যেন কমছে না। নির্ধারিত সময়ে ট্রেন না ছাড়ায় ক্ষোভ আর ভোগান্তির কথা জানিয়েছেন অনেকে। আনন্দের রেশ এখনও রয়ে গেছে। সেই অনুভূতি নিয়ে ঈদের ছুটির শেষ দিনে কর্মব্যস্ত জীবনে ফিরছে রাজধানীবাসী। রোববার সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। দেশের বিভিন্ন প্রান্ত থেকে একের পর এক ট্রেন এসে পৌঁছেছে ঢাকায়। ভোগান্তি এড়াতে কিংবা জরুরি কাজে যারা ঢাকায় ছিলেন তাদের অনেকেই ধরছেন বাড়ির পথ। ফলে স্টেশনে ছিল দুইমুখী যাত্রীর চাপ। আমরা ঈদের 3 দিন পরে যাচ্ছি যাতে একটু স্বস্তিতে বাড়িতে পৌঁছতে পারি। এখন আমরা এখানে এসে যদি এরকম ভোগান্তি হয়, আমিও লাইনে দাঁড়াতে হলো, আমার ছেলেকে লাইনে দাঁড়াতে হলো, ওয়াইফে আরেক লাইনে দাঁড়াতে হলো। ফোন দিচ্ছে অফিস থেকে 2 বার। আমি চাইছিলাম তো এখানে নামে আমি অফিসে যে একটু রেস্ট করে যাব, কিন্তু তা হলো না। আমার বসে ফোন দিচ্ছে, আমার কলিকে ফোন দিচ্ছে, আমি আসতেছি, আমার আধা ঘন্টা লাগবে। তারপর আমি এখানে এখন এয়ারপোর্ট থেকে আসতে 1.5 ঘন্টা লাগছে, টোটাল 1.5 ঘন্টা। সব তো লেট, সব লেট হয়ে গেছে। তবে ভোগান্তি ছিল রেলের এলোমেলো শিডিউলে। নির্ধারিত সময় স্টেশন ছাড়তে পারেনি বেশ কয়েকটি ট্রেন। এতে প্ল্যাটফর্মে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে যাত্রীদের। যাত্রীরা ভোগান্তির মধ্যেই আছে। ট্রেন সবগুলোই শিডিউল মতো যাচ্ছে না বা শিডিউল মতো আসতেছে না। সবাই অপেক্ষায় বা অনেকটা সময় বসে থাকা লাগতেছে। 1 ঘন্টা ধরে অপেক্ষা করতেছি, কিন্তু এখনো ট্রেন ছাড়ে নাই। এখন কখন ছাড়বে সেটাও বলে না তারা। আসলে ট্রেনের টিকিট পাওয়া যায় না, 10 দিন আগেও টিকিট পাওয়া যায় না। আবার আসলো টিকিট, স্ট্যান্ডার্ড টিকিট কাটলে দুনিয়ার মানুষ থাকে, আবার ট্রেনও ছাড়ে সময় মতো না। রেল কর্তৃপক্ষ বলছে শিডিউল বিপর্যয় নয়, বৈরী আবহাওয়া, লোকোমোটিভ সংকট এবং নিরাপত্তাজনিত কারণে কিছু ট্রেন দেরিতে চলাচল করছে। উত্তরবঙ্গগামী কিছু ট্রেনের শীতল বিপর্যয় আমরা হয়েছে। বিপর্যয় ঠিক বলবো না, কিছু বিলম্বিত হয়েছিল, কিছু ট্রেন বিলম্বিত হয়েছিল। আমরা এটা জানি, এটা বিভিন্ন কারণে হয়েছে। আপনারা জানেন কিছু ঝোড়ো হাওয়া ছিল, ওই সময় ঝড়ে গাছ পড়ে গেলে আমাদের ট্রেন চলাচল ব্যাহত হয়। খড় বিছিয়ে দেওয়া হয় মানুষজন গ্রামে, ওর উপর দিয়ে গেলে হুইল স্লিপ করে, এর জন্য আমাদের লোকোমোটিভ ফেল করে, সেটাও কারণ ছিল। এবং কিছু লোকোমোটিভের সমস্যাও ছিল এবং সেই সমস্ত, এবং আপনারা জানেন যে হ্যাঁ, যাত্রী ওঠানামাতে অনেক বেশি সময় লেগেছে। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের চাপ ছিল বেশি। দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের যাত্রীবাহী লঞ্চ এসে পৌঁছায় ঘাটে। পরিবারের সাথে, মা বাবার সাথে অনেক ভালো কাটাইছি, আত্মীয় স্বজনের সাথে। এখন জীবিকার তাগিদে আবার ঢাকাতে চলে আসছি। এর আগে ঈদে আমরা আসা যাওয়ার সময় অনেক সিন্ডিকেট হয়েছে। গ্রামে গিয়ে আলহামদুলিল্লাহ ঈদে উদযাপন ভালোই করেছি এবং আসার জন্য যে যাতায়াত ভাড়াটা 300 টাকা করা হয়েছে, অনেক আমরা এতে খুশি হয়েছি। সংশ্লিষ্টরা বলছেন 2-1 দিনের মধ্যেই ফিরতি যাত্রা আরও বাড়বে। চেনা কর্মচাঞ্চল্যে ফিরবে রাজধানী। রেদওয়ান আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সড়কপথে নির্বিঘ্নেই কর্মস্থলে ফিরছেন নগরবাসী। এখন পর্যন্ত তেমন চাপ নেই সড়ক মহাসড়কে। ঢাকা টাঙ্গাইল, ঢাকা চট্টগ্রাম ও ঢাকা ময়মনসিংহ সহ অন্যান্য মহাসড়কে যানবাহনের সংখ্যা কিছুটা বাড়লেও কোথাও যানজট নেই। স্বস্তিতেই পরিবার পরিজন নিয়ে রাজধানী সহ কর্মস্থলে ফিরছে মানুষ। যান চলাচলে শৃঙ্খলা বজায় রাখতে কাজ করছে পুলিশ। মহাসড়কের বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে অতিরিক্ত পুলিশ সদস্য। এদিকে রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাড়ছে যাত্রী চাপ, তবে নেই যানবাহনের দীর্ঘ সারি। ফিরতি যাত্রায় স্বস্তির কথাই জানিয়েছেন যাত্রীরা। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে 16টি ফেরির পাশাপাশি যাত্রী পারাপারে রয়েছে 20টি লঞ্চ। সকাল সকাল বেরোয়েছি যাতে তাড়াতাড়ি যাওয়া যায় গন্তব্যে, হ্যাঁ, দ্রুত যাওয়া যায়, এই জন্য মোটরসাইকেল। ঘাট ব্যবস্থা এপারে তো এখন পর্যন্ত ঠিক আছে। এখন আগামী 2-3 দিন কি হবে বলতে পারতেছে না, যেহেতু অনেকেরই ছুটি এখনো শেষ হয়নি। দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটে আমাদের বহরে মোট 16টি ফেরি আছে
আর দৌলতদিয়া প্রান্তিকে 3, 4 ও 7 নম্বর ঘাটে 3টি ঘাটের মাধ্যমে আমরা লোড আনলোড করছি। সকাল থেকে গত 2 দিনের তুলনায় পারাপারের জন্য আগত গাড়ির সংখ্যা তুলনামূলক বৃদ্ধি পেয়েছে। সংবিধান সংশোধনের জন্য সংসদীয় কমিটিতে 5 জন সদস্য দেওয়ার বিষয়ে বিরোধী দলের সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছে সরকার, এমনটাই জানিয়েছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। সকালে ঝিনাইদহের শৈলকুপায় এক অনুষ্ঠানে তিনি বলেন, বিরোধী দলের থেকে নাম পাওয়া গেলে সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে এগোনো হবে। আইনমন্ত্রী কথা বলেন শিশু রামিসা হত্যাকাণ্ড নিয়েও, জানান আদালতে আসামির সর্বোচ্চ সাজা প্রার্থনা করবে রাষ্ট্রপক্ষ। যে তথ্য প্রমাণ রয়েছে তাতে প্রত্যাশা আসামির সর্বোচ্চ সাজা নিশ্চিত হবে। এ সময় মাদকের বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আইনমন্ত্রী। আমাদের পক্ষ থেকে 7 জন রেখেছি, 5 জন অন্যান্য দলের প্রতিনিধি যারা আছেন, স্বতন্ত্র প্রতিনিধি যারা আছেন তাদের মধ্য থেকে রেখেছি, আর 5 জন বিরোধী দলের কাছ থেকে চেয়েছি। ওনারা বলেছেন এই সামনের সেশনে জানাবেন, আমরা অপেক্ষায় আছি। ওনাদেরটা পেলেই আমরা সংবিধান সংশোধনের জন্য জুলাই সনদের পথ ধরে হেঁটে যাব। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের অভয়ারণ্য হতে দেবে না সরকার। পরিদর্শন শেষে এমনটাই বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সকালে জঙ্গল সলিমপুর এলাকার পরিদর্শনে যান তিনি। এ সময় মন্ত্রী বলেন, এই জায়গা ঘিরে সরকারের অনেক পরিকল্পনা রয়েছে, শিগগিরই সেখানে নতুন কারাগার নির্মাণের কাজ শুরু হবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, অবৈধ দখলদারদের তালিকা করা হয়েছে, তবে এখনই কাউকে উচ্ছেদ করা হবে না, যাচাই বাছাই করে প্রয়োজনে পুনর্বাসন করা হবে। জঙ্গল সলিমপুর রাষ্ট্রের মধ্যে দুর্বৃত্তের রাষ্ট্রে পরিণত হয়েছিল বলেও মন্তব্য করেন মন্ত্রী। বলেন, সরকার দায়িত্ব নেওয়ার 1 মাসের মধ্যেই সন্ত্রাসীদের অভয়ারণ্য ধ্বংস করে দেয়া হয়েছে। এখানে কারাগারের একটা স্থাপনা অনেক বছর আগের থেকেই ঝুলে আছে, যেটা চট্টগ্রাম কারাগারকে শিফট করার। সেইটা একটা খাস ল্যান্ডের মধ্যে বাইজুদ লিংকের আশেপাশে, যেখানে এখনো বসতি নাই, সেই জায়গাটা চিহ্নিত করে সেটা মোটামুটি ডিমার্কেটেড করা হয়েছে। জেলা প্রশাসন সেটা ব্যবস্থা নেবে বুঝিয়ে দেওয়ার জন্য। জঙ্গল সলিমপুর এই জায়গাটা আর কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসীদের এলাকা থাকবে না, অভয়ারণ্য থাকবে না। ঈদ উপলক্ষে অনলাইনে অর্থ হাতিয়ে নেওয়ার প্রতারক চক্রের দৌরাত্ম্য বেড়েছে। নানান অপকৌশলের ডিজিটাল অ্যাকাউন্টের দখল নিচ্ছে প্রতারকরা। পাশাপাশি সড়কে এআই ক্যামেরার নাম করে ভুয়া মামলার মেসেজও দেওয়া হচ্ছে। সরকারি সংস্থাগুলো বারবার সতর্ক করলেও সেসব পৌঁছাচ্ছে না প্রান্তিক মানুষের কাছে। বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করতে হবে, পাশাপাশি প্রতারকদের শাস্তি নিশ্চিত করতে হবে। আরও জানাচ্ছেন তানভীর সিদ্দিক টিপু। গুপ্তধন গোপন সম্পদগুলো আল্লাহ পাক রেখেছে এই পবিত্র ওলিয়াউলের মাদার শরীফে মারিফতলে গচ্ছিত রয়েছে। এখান থেকে আল্লাহ পাক এই সম্পদগুলো তোমার ঘরে দান করবে, তোমার ঘরে বেশিত করবে, এই সম্পদগুলো তোমার বিনিয়োগে খাবে, ভোগ করবে, 2 হাতে নাস্তা করতে পারবে। গভীর রাতে এভাবে ফোন করে দেখানো হয় গুপ্তধনের লোভ। সেই মহামূল্যবান সম্পদ পেতে পাঠাতে হবে টাকা, শর্ত ব্যবহার করতে হবে অনলাইন মাধ্যম। এই মানব সন্তান, তুই এখনো ঘুমিয়ে আছিস, তোর জন্য আল্লাহ পাক স্বর্ণ অলংকার পাঠাইছে 7 হাড়ি, এটা তোর ঘরের ভিতর থেকে উঠবে। আল্লাহ পাক তোকে যে দিবে, কিছু যে দিবে, সেই জন্য তোর তো তাকে কিছু দিতে হবে। মাজারের কথা বলছে, তো সেই মাজারে কিছু দান করতে হবে। কয় টাকা দিতে হবে এবং কিভাবে পাঠাবো? তখন বললো অনলাইনের মাধ্যমে তুই এই টাকাটা পাঠাবি। কারো কারো কাছে ফোন আসে বিকাশ এজেন্টের ছদ্মবেশে, ছলচাতুরি করে হাতিয়ে নেয় গোপন পিন নম্বর। কারো কাছে চাওয়া হয় অ্যাকাউন্টের সাথে যুক্ত ব্যাংক কার্ডের তথ্য। বলছে যে আপনি একটা আমি সংখ্যা বলতেছি, আপনি সংখ্যাটা ওঠান, এই সংখ্যাটার সাথে আপনার পিন নাম্বারটা যোগ করেন। যোগ করে একটু পরেই মানে যে বললো যে কত ফলাফল আমরা কত আসছে, তার কিছুক্ষণ পরেই আমি অ্যাকাউন্ট চেক করছি, চেক করে দেখি আমার টাকা নাই। আমি কাস্টমারকে টাকা দেই, সে মনে করেন বাইরে চলে গেছে, ঠিক সর্বোচ্চ 5 থেকে 10 মিনিট পরে তাকে একটা ফোন আসে, বলে যে আপনার অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে, আপনার কাছে কোনো ব্যাংক তথ্য আছে কিনা, আছে কিনা, ব্যাংক কার্ডের নাম্বার আছে কিনা, দেন আমরা এটা অ্যাক্টিভ করে দিচ্ছি আপনার। এসব প্রতারণার চিত্র নজরে এসেছে কেন্দ্রীয় ব্যাংকেরও। জারি করা হয়েছে নতুন নিরাপত্তা নির্দেশনা। এতে বলা হয়েছে, মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টের সাথে ব্যাংক কার্ড যুক্ত করতে হলে প্রথমবার সর্বোচ্চ 500 টাকার একটি টোকেন লেনদেন করতে হবে। তবে 2টি অ্যাকাউন্টের নাম হুবহু এক হলে সরাসরি কার্ড সংযুক্ত করা যাবে।
ডিজিটাল লেনদেনে সতর্ক থাকতেও নির্দেশনা দেওয়া হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে। বাইক না চালায়ও কেমনে মামলা খেয়ে গেলাম। সম্প্রতি চালু হয়েছে এআই ভিত্তিক সড়ক আইনে মামলা কার্যক্রম। সেখানেও ফাঁদ পেতেছে অনলাইন প্রতারক চক্র। অনেকের কাছে পাঠানো হচ্ছে ভুয়া মামলার SMS। আমি নিজে টুকটাক যেহেতু টেকনোলজির সাথে কানেক্টেড, বাট স্টিল আমি নিজেই মানে পুরো মেসেজের ফ্লো আনি আমি বুঝতেই পারি না যে এটা কত বড় স্ক্যাম। এ বিষয়েও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ পৃথক সতর্কবার্তা দিয়েছে। এতে বলা হয়, একটি অসাধু চক্র বিভিন্ন মোবাইল নম্বর থেকে বকেয়া জরিমানা পরিশোধের বার্তা পাঠাচ্ছে। সাধারণ মানুষকে এ ধরনের বার্তার লিঙ্কে ক্লিক না করা, ব্যক্তিগত তথ্য বা আর্থিক লেনদেন থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে। কিন্তু এই সতর্কবার্তা আর নির্দেশনাতেই কি প্রতিকার মিলবে? প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, জনগণকে অনেক বেশি সচেতন আর ডিজিটাল শিক্ষায় শিক্ষিত করাই এসব প্রতারক চক্রের ফাঁদ থেকে মুক্তির প্রধান পথ। সেই সাথে দরকার প্রতারকদের কঠিন শাস্তির ব্যবস্থা। সচেতন করতে হবে ইউজারদেরকে, আর সরকারকে মনিটর করতে হবে সবসময়। আর এখন যেহেতু এআই চলে আসছে, এআই এর যুগ চলে আসছে, আপনি কিন্তু এআই মডেল ব্যবহার করে এগুলোকে আরো ভালো করে মনিটর করতে পারেন। যখন প্রথম দেখলাম যে দিস সর্ট অফ ফ্রড অ্যাটেম্প চলতেছে, ততদিনে আসলে 10,000, 20,000, 50,000 লোক তাদের সিসিটিভি ডাটা হারায় ফেলাইছে। বাট এটা যদি বের হওয়ার 24 ঘন্টার মধ্যে ডিটেক্ট করা যাইতো এবং সেইভাবে যদি জনগণকে সচেতন করা যাইতো, তাইলে আমার ধারণা এতগুলো লোক আসলে এই বিপদে পড়তো না। ডিজিটাল প্রতারক চক্রের ফাঁদে পড়ে অনেকেই নিঃস্ব হচ্ছেন। প্রযুক্তির উৎকর্ষের যুগে এই প্রতারক চক্রকে নির্মূলে এখনই শক্ত ডিজিটাল প্রতিরোধ ব্যবস্থা গড়ায় জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। তানভীর সিদ্দিক, টিপু, যমুনা নিউজ, ঢাকা। পবিত্র হজ পালন শেষে দেশে ফিরছেন হজযাত্রীরা। হজ ফ্লাইটের আজ দ্বিতীয় দিন। আজ 14টি ফ্লাইটে 5,795 জন হাজি দেশে আসবেন। সকাল 10টার দিকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজকে প্রথম ফ্লাইটটি অবতরণ করে। এর আগে শনিবার সাউদিয়া এয়ারলাইন্সের একটি ফ্লাইটের মাধ্যমে শুরু হয় হাজিদের দেশে ফেরার যাত্রা। প্রথম দিন মোট 13টি ফ্লাইটে দেশে ফিরেছেন 5,434 জন হাজি। তাদের স্বাগত জানান বিমানবন্দর ও ধর্ম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অবতরণের পরই প্রত্যেক যাত্রীকে দেয়া হচ্ছে 5 লিটার করে জমজমের পানি। গত 17 এপ্রিল রাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবছরের হজ ফ্লাইটের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভাষা দিয়া অনেকে হয়তো বুঝায়, কিন্তু এটা যে না যেতে পারছে ওখানে ভাষা দিয়ে কখনো এই ফিল বোঝানো সম্ভব না। বিশেষ করে আমাদের তাঁবুগুলো একটু দূরে হয়ে যায়। আমরা দেখছি নাইজেরিয়া, ইন্দোনেশিয়ার সাথে আমাদের দেয়, মানে কিছু কিছু টেবলস আছে যে পয়সার পরিমাণে ওরা কন্টাকে সোলো করে। যা চাওয়ার জীবনে চলার পথে মানে গুণাগুলো, যে পিছনের গুণাগুলো মাফ করে দেওয়ার জন্য, আর ভবিষ্যতে যা দোয়া করি আল্লাহ যেন তা কবুল করে, আমি এই আশাটা করছি আল্লাহর কাছে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম কি পরিবর্তন হচ্ছে? আবারও কি ফিরছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম? তবে সরকার দলীয় এমপিদের দাবি থাকলেও আপাতত নাম পরিবর্তনের সরকারের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী। বলেন, জিয়ার নাম পরিবর্তন করে আওয়ামী লীগ 16,000 কোটি টাকা ক্ষতি করেছিল সরকারের। আবারও নাম পরিবর্তন করতে গেলে খরচ হতে পারে 40 থেকে 50,000 কোটি টাকা। তাই নাম পরিবর্তনের রাজনীতির চেয়ে শাহজালাল বিমানবন্দরে দ্বিতীয় রানওয়ে নির্মাণ ও ডিসেম্বরে 3rd টার্মিনাল চালুর উপর জোর দিচ্ছে সরকার। আলমগীর স্বপনের রিপোর্ট। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে 1983 সালে নামকরণ করা হয়েছিল দেশের প্রধান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরের। আওয়ামী লীগ সরকার 2010 সালে জিয়ার নাম পরিবর্তন করে দেয় হযরত শাহজালালের নাম। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জিতে ক্ষমতায় বিএনপি। সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকের দাবি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে জিয়াউর রহমানের নামে নামকরণের। আমাদের অনেক সংসদ সদস্যরা বলেছেন, প্রস্তাবটা তুলেন, কিন্তু আপনারা তো জানেন মাননীয় প্রধানমন্ত্রী সাশ্রয়ী একটা ব্যক্তি, মনে হয় না তিনি রাজি হবেন কি হবেন না। এটা বিমান প্রতিমন্ত্রী জানান, আওয়ামী লীগ জিয়াউর রহমানের নাম পরিবর্তন করে শাহজালাল রাখায় সে সময় সরকারের প্রায় 16,000 কোটি টাকা ক্ষতি হয়েছিল। আন্তর্জাতিক নথিপত্র, বিমানবন্দরে সিগন্যালিং সহ কয়েকটি ক্ষেত্রে সংশোধনের জন্য এই পরিমাণ অর্থের অপচয় হয়েছিল। তখনকার সময় বোধহয় আমি শুনেছিলাম 16,000 কোটি টাকা খরচ হয়েছে। তার মানে এটা নাম চেঞ্জ করতে গেলে এখন 50,000 কোটি টাকা খরচ হবে। কারণ এই নামগুলি প্রত্যেকটি এয়ারপোর্টের, ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের প্রত্যেকটা কাগজ চেঞ্জ করতে হয়, সিগন্যালিং বিষয়গুলি আছে,
কোথায় নামছে কোন এয়ারপোর্টে। তাই নাম পরিবর্তনের রাজনীতিতে না জড়িয়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আধুনিকায়নে জোর দিতে চায় সরকার। দ্বিতীয় রানওয়ে নির্মাণ করে বাড়াতে চায় আন্তর্জাতিক ফ্লাইটের সংখ্যা। সেকেন্ড রানওয়ে করার জন্য আমার প্রস্তাব ক্যাবিনেটে রাখবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো। 2টা রানওয়ে করলে আপনার ফ্লাইটের সংখ্যাটা বাড়ানো যায়, 100-150 ফ্লাইট ইজিলি আমরা করতে পারি। তাতে করে আমি ইনকাম বাড়তো, সিভিল এভিয়েশনের ইনকাম বাড়তো। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দীর্ঘ প্রতীক্ষিত 3rd টার্মিনাল চালুর উপরও জোর দিচ্ছে সরকার। বিমান প্রতিমন্ত্রী জানান, বিজয় দিবসে প্রধানমন্ত্রী এই টার্মিনাল উদ্বোধন করবেন। বিজয় দিবসে সেটা উদ্বোধন করতে যদি পারি তাহলে আমাদের জন্য খুবই একটা চমৎকার বিষয় হবে। যে আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। এবং কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া 15 কোটি টাকা এবং হাসনাত আব্দুল্লাহ 10 কোটি টাকা নিয়েছেন। জেলা পরিষদ প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়ার এমন বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন হাসনাত আব্দুল্লাহ ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। শনিবার কুমিল্লা শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মোহাম্মদ মুস্তাক মিয়া অভিযোগ করেন, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া উপদেষ্টা থাকাকালে জেলা পরিষদ থেকে 15 কোটি টাকা নিয়েছেন। আর কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ নিয়েছেন 10 কোটি টাকা। এই বক্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সমালোচনা তৈরি হয়। হাসনাত আব্দুল্লাহ ফোনে জেলা পরিষদ প্রশাসকের সাথে কথাও বলেন। পরে তিনি জানান, জেলা পরিষদের প্রশাসক উপজেলার জন্য বাজেট নেওয়ার কথা বুঝিয়েছেন। এই বাজেট এলাকার উন্নয়নের জন্য দেয়া হয়, কোনো ব্যক্তিকে নয়। আমার জেলা পরিষদ থেকে মুরাদনগরে যে আসিফ মাহমুদ কি ছিল একটা, ও 15 কোটি টাকা নিয়ে গেছে। সেটা আমাদের নিজস্ব রাজস্ব টাকা 15 কোটি টাকা। আর একজন হাসনাত আব্দুল্লাহ ও নিয়ে গেছে 10 কোটি টাকা। আপনি টাকা খাইছেন সেটা তো আমি বলি নাই। আমি বলছি যে ডেভেলপমেন্ট ওয়ার্কে আপনারা 2 উপজেলায় নিয়ে গেছেন 25 কোটি। তো বৈষম্য বিরোধী আপনি এটা বলছেন না, ওইটাই বলছি। এটা হয়তো মিডিয়াতে পুরোটা হয়তো আসে নাই আর কি, সেটা হইতে পারে। হামের উপসর্গে মোট মৃত্যু 583 জনে দাঁড়িয়েছে। রবিবার সকাল থেকে হামে আক্রান্ত হয়ে ডিএনসিসি হাসপাতাল ও সংক্রামক ব্যাধি হাসপাতালে 36 জন রোগী ভর্তি হয়েছেন। চিকিৎসা নিতে ঢাকার বাইরে থেকে প্রতিদিনই আসছে হামে আক্রান্ত শিশুরা। শনিবার দেয়া স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী সারা দেশে 8 শিশু মৃত্যু হয়েছে। গত 15 মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে প্রাণহানি 493টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও 90 শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হামের উপসর্গ নিয়ে এই সময় মোট 583 শিশু মারা গেছে। আক্রান্ত রোগীকে পর্যাপ্ত বিশ্রাম, পুষ্টিকর খাবার এবং প্রচুর তরল পানীয় দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। ডাক্তার কাছে গেছে আর ভর্তি দেয় না, সিট নেই, সিট আছে এমনি কিছু সিট নেই, সিট দেয় না, সিট দেওয়ার কারণে ভর্তি করে না। ফেরত দিয়ে দিছে ডাক্তার। আজকে তো সিরিয়াসলি অবস্থা বাচ্চার, কিছু বলেন। আমরা বলছি যে বাচ্চা আজকে 6 দিন যাবত জ্বর, কোনো কিছু খায় না, অবস্থা অনেক খারাপ। সিরিয়াসলি বাচ্চার মুখ দেখলেই বোঝা যাবে। ডাক্তার মনে দেখাইছি, ফার্মেসি দেখাইছি, দেখানো তো পরে কালকে আবার অন্য মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে। পরে আর কেজি মেডিকেল থেকে তারা বলছে এনে হইব না, অন্য মেডিকেলে নিয়ে আসো। জ্বরটা মানে থেমে থেমে উঠে, তা এখনো মানে এই অবস্থায় আছে। চুয়াডাঙ্গার দর্শনা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় 10 জনকে আটক করেছে বিজিবি। ভোরে চুয়াডাঙ্গা 6 বিজিবি ব্যাটালিয়নের বারাদি বিওপির একটি টহল দল তাদের আটক করে। বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি জানায়, সীমান্ত এলাকায় নিয়মিত টহলের সময় অনুপ্রবেশকারীদের আটক করা হয়। তাদের মধ্যে 2 জন পুরুষ, 3 জন নারী ও 5 শিশু রয়েছে। আটককৃতদের পরিচয় অবৈধভাবে সীমান্ত অতিক্রমের কারণ জানতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি বাড়ানো হয়েছে বলেও জানিয়েছে বিজিবি। নারায়ণগঞ্জে কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য ভয়াবহ আকার ধারণ করেছে। মাদক ব্যবসার নিয়ন্ত্রণ, ছিনতাই, ডাকাতি, চুরি সহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে তারা। সচেতন নাগরিকরা বলছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে কিশোর গ্যাংয়ের সদস্যরা বেপরোয়া হয়ে উঠেছে। পুলিশ বলছে, কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা। নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় স্থানীয় কয়েকটি গ্রুপ।
সম্প্রতি জেল খাটার অভিজ্ঞতা নিতে এক শিশুকে হত্যা করে কিশোর গ্যাংয়ের 6 সদস্য। পরবর্তীতে মামলা হলে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে পুলিশ জানায়, অভিযুক্তরা দীর্ঘদিন ধরে ফতুল্লা রেল স্টেশন এলাকায় আড্ডা দিত। এক পর্যায়ে তাদের মধ্যে কৌতূহল জাগে কিভাবে জেল খাটার অভিজ্ঞতা নেওয়া যায়। পরে হত্যার সিদ্ধান্ত নেয় তারা। সম্প্রতি কিশোর গ্যাংয়ের সদস্যদের দ্বারা হামলার শিকার হন র্যাবের 4 জন সদস্য। পুলিশকে পিটিয়ে শটগান ছিনতাইয়ের ঘটনাও ঘটিয়েছে তারা। পুলিশের তথ্য মতে গত 1 বছরে নারায়ণগঞ্জে 12টি হত্যাকাণ্ড সংঘটিত করেছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এসব ঘটনায় মামলাও হয়েছে অর্ধশতাধিক। দিন দিন তাদের দৌরাত্ম্য বাড়তে থাকায় উদ্বিগ্ন স্থানীয়রা। সবচেয়ে বড় ব্যাপার হিতাহিত কম, জ্ঞান কম, ছোট মানুষ, তারা আসলে মানে ক্রিয়া এবং প্রতিক্রিয়া বিষয়টা বুঝে না। মাদকাসক্ত নিয়েই তারা তাদের পরিবার যেমন শেষ করছে, তারা তাদের সমাজের এটাকে একটা খারাপ রূপ ধারণ করছে। রাজনৈতিক দলগুলো তাদের স্বার্থে এই গ্যাং এই কালচারটাকে তৈরি করেছে। সচেতন নাগরিকরা বলছেন, বয়স কম এবং রাজনৈতিক ছত্রছায়ায় থাকায় সহজেই জামিন মিলছে কিশোর অপরাধীদের। কিশোর গ্যাংদের আদালতে হাজির করলে কিশোরদেরকে সংশোধনাগারে পাঠানো হচ্ছে। কেমন সংশোধনাগার? ওখান থেকে এসে আরও বেশি তাদের অপতৎপরতা চলে, আরও বেশি সন্ত্রাসী কার্যকলাপে জড়িয়ে পড়ে। রাজনৈতিক নেতৃবৃন্দের প্রশ্রয়ের কারণে আজকে এই কিশোরকে মাথাচাড়া দিয়ে উঠেছে ভয়াবহ অবস্থা। পুলিশ বলছে, যে কোনো অন্যায় রুখতে ব্যাপক তৎপরতা রয়েছে তাদের। তবে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি প্রয়োজন সামাজিক প্রতিবাদ ও অভিভাবকদের সচেতনতা। কেউ যদি অপরাধ করেও ফেলে তার ছাড় পাওয়ার কোনো সুযোগ নেই। তো এইটা হলো সামাজিক নৈতিক অবক্ষয় আমরা মনে করছি। এটা আমরা এগুলো নিয়েও কাজ করছি, আসলে সামাজিক অ্যাওয়ারনেস ক্যাম্পেইন এগুলো করছি। তারপর আমাদের রেগুলার পুলিশিং তো আছেই। পুলিশ এবং অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনীগুলি খুবই অর্গানাইজড ওয়েতে এখন এই অপারেশনগুলো করছে এবং আশা করি আমাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি আপনারা খুব শীঘ্রই দেখতে পাবেন। টহল থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলি আছে সেই জায়গাগুলি এই যৌথ বাহিনী মুভ করছে এবং আমরা এটা মোটামুটি একটা ইয়ে করেছি যে 2 ধরনের সাদা পোশাকের যে অপারেশনগুলো তার সাথে পোশাকি পুলিশ সব মিলিয়েই আমরা এখন একটা কম্বাইন অপারেশনে সবসময় থাকবো। কিশোর গ্যাংয়ের আধিপত্য কেবল আইন শৃঙ্খলার অবনতি নয়, বরং একটি প্রজন্মের ধ্বংসের ইঙ্গিত, এমনটাই মনে করে নারায়ণগঞ্জবাসী। সাইফ আহমেদ, যমুনা নিউজ। কোরবানির বর্জ্য অপসারণ ও সময়মতো হাটের বর্জ্য পরিষ্কার না করায় সংশ্লিষ্ট ইজারাদারদের জামানত বাজেয়াপ্ত ও কালো তালিকাভুক্ত করার ঘোষণা দিয়েছেন ডিএসসিসি প্রশাসক মোহাম্মদ আব্দুল সালাম। রবিবার দক্ষিণ সিটি কর্পোরেশনের এক সংবাদ সম্মেলনে প্রশাসক জানান, কোরবানির বর্জ্য অপসারণে 3 দিনে 34,000 টনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে 36,000 টনের বেশি বর্জ্য অপসারণ করা হয়েছে। এ কাজে 13,500 কর্মী অংশ নেন। চুক্তি অনুযায়ী বর্জ্য অপসারণে ব্যর্থ 11টি অস্থায়ী হাটের ইজারাদারের জামানত বাজেয়াপ্ত ও তাদের কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি আগামী বছর থেকে জামানতের পরিমাণ বাড়ানোরও ঘোষণা দেওয়া হয়। ইজারাদার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা হিসাবে জামানত বাজেয়াপ্ত, কালো তালিকাভুক্ত করার সিদ্ধান্ত নিয়েছি। বর্তমানে জামানতের পরিমাণ কম হওয়ায় তারা এর তোয়াক্কা করে না, তাই আগামী বছর থেকে জামানতের অঙ্ক উল্লেখযোগ্য হারে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারায় চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চামড়া শিল্প। ন্যায্য দাম থেকে বঞ্চিত হচ্ছে ট্যানারি ও কাঁচা চামড়ার সুবিধাভোগীরা। এমন মন্তব্য করেছেন সংশ্লিষ্ট ব্যবসায়ী ও বিশ্লেষকরা। বলছেন, 1 দশকের বেশি সময় ধরে এ খাতের রফতানি ঘুরপাক খাচ্ছে $1 বিলিয়ন আশেপাশে। চামড়া ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মানদণ্ড বা LWG সনদ পেলে এ খাত থেকে বছরের অন্তত $5 বিলিয়ন আয় করা সম্ভব। ন্যায্য দাম থেকে বরাবরই বঞ্চিত মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। ভালো দাম না পাওয়ায় ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে কোনো বছর। কাঙ্ক্ষিত দাম না পেয়ে হতাশা ছড়িয়েছে মাদ্রাসা প্রতিনিধিদের মাঝেও। গেল 1 দশকের কাঁচা চামড়া ব্যবসার বাস্তবতা এমনই। বছর ব্যবধানে প্রতিটি পণ্যের দাম বাড়লেও কমে কেবল পশুর চামড়ার। 1 দশকের ব্যবধানে এর দাম নেমেছে অর্ধেকে। 200-250 করে রেট বলে,
গতবার আমরা হলো যাই দেখছি, আমরা নিজেরা হলো যাচ্ছে, আমরা হলো যাই ডাস্টবিনে ফেলাই। আমরা কষ্ট করতেছি, তাহলে আমরা যদি 2 টাকা না করতে পারি তাহলে এই চামড়া ব্যবসা করে কি লাভ? গভর্নমেন্ট এবার ইয়া বলছে যে চামড়ার দামটা বাড়তি, মানে তারা বেড বাড়ায় দিবে, তবে এবার তারা বাড়ায় দেয় না। ট্যানারি শিল্প মালিকরা বলছেন, পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে না পারায় আন্তর্জাতিক বাজার হারিয়েছে দেশের চামড়া শিল্প। $1.5 প্রতি স্কয়ার ফুট এখন বিক্রি হচ্ছে 60 থেকে 70 সেন্টে। চামড়াজাত পণ্য উৎপাদনেও আনা যায়নি বৈচিত্র্য, ফিরিয়ে আনা সম্ভব হয়নি পশ্চিমা ক্রেতাদেরও, যার প্রভাব পড়েছে কাঁচা চামড়ার দামে। আমি যেটা সেল করতাম 16 সালে $1.50, সেখান থেকে আপনার অর্ধেক দামে চলে এসছে এখানে একটা কেন্দ্রিক মার্কেটে। এখানে যদি ম্যানিপুলেশনের কথা বলেন তাহলে এখানে ম্যানিপুলেশন করছে চাইনিজ কয়েকটি প্রতিষ্ঠান, অর্থাৎ আপনি 8-10টি প্রতিষ্ঠান ম্যানিপুলেশন করে তারা জোটবদ্ধ হয়ে আমাদেরকে সেই কম দামে আপনার নন কমপ্লায়েন্ট বায়াররা প্রাইস অফার করছে। এইটার বিকল্প আমরা খুঁজে পাচ্ছি না, বিদায় ওদের কাছে আমাদের দিতে বাধ্য হচ্ছি। আমরা যে এখন যে প্রাইসে বিক্রি করতেছি এটা শুধুমাত্র কমপ্লায়েন্সের কারণে আমরা বিক্রি করতে পারছি না, কারণ আমাদের চামড়ার কিন্তু গ্রেইন প্যাটার্ন ভালো। সুতরাং আমাদের চামড়ার মার্কেট আছে, আমাদের কোরিয়ান মার্কেটে এখনও অ্যাক্সেস করার সুযোগ আছে, আপনার ইটালি মার্কেটে অ্যাক্সেস করার সুযোগ আছে, কিন্তু কমপ্লায়েন্স না হইলে আমি এইসব মার্কেটে ঢুকতে পারবো না। বিশ্লেষকরা বলছেন, বিশ্বে চামড়াজাত পণ্যের বাজার সম্প্রসারিত হলেও তাতে কমেছে বাংলাদেশের অংশগ্রহণ। 1 দশক ধরে রপ্তানি আয় আটকে আছে $1 বিলিয়ন আশেপাশে। এ শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে পরিবেশ বান্ধব ব্যবস্থাপনা নিশ্চিত করতে হবে। LWG সনদ অর্জনে কেন্দ্রীয় বর্জ্য শোধনাগারের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি কারখানা পর্যায়ে ইটিপি স্থাপনে গুরুত্ব দেওয়ার পরামর্শ তাদের। বায়াররা যত দিন যাচ্ছে তারা নতুন নতুন কন্ডিশনালিটিস, নতুন নতুন কমপ্লায়েন্টের জিনিসগুলো, তারা এনভায়রনমেন্ট, সোশ্যাল, কোয়ালিটির এই জায়গাগুলো তারা কিন্তু ট্রেসেবিলিটি এগুলোতে ছাড় দিচ্ছে না। 15-20টা কোম্পানিকে যদি আমরা, ফ্যাক্টরিকে যদি LWG সার্টিফাইড করতে পারি তাহলে আমাদের এই শিল্প থেকে ন্যূনতম $5 বিলিয়ন রপ্তানি করা সম্ভব। চামড়া শিল্পের উন্নয়নে আলাদা কর্তৃপক্ষ গঠনের পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা। যোগ্য অভিভাবক দরকার, যেমন চামড়া উন্নয়ন কর্তৃপক্ষ হতে পারে অথবা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা। প্রথমবারের মতো ইউরোপের মাটিতে ম্যাচ খেলতে রোববার দুপুরে সান মারিনোর উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ঐতিহাসিক এই ম্যাচ আগামী 5 জুন। ম্যাচ জিতে দর্শকদের ঈদ উপহার দিতে চান তপু বর্মনরা। অনুশীলন ক্যাম্পে হামজা শমীদের উপস্থিতি থাকলে দলের বন্ধন দৃঢ় করতে খুবই সাহায্য করত বলে মনে করেন দলের ম্যানেজার আমির খান। জন্ম বেড়ে ওঠা ইউরোপে, ভারত মহাসাগর পাড়ি দিয়েছেন এর আগে কতবার। তবে জামাল ভুঁইয়ার এই ইউরোপ ভ্রমণ আলাদা, অনেক ক্ষেত্রে ঐতিহাসিক। প্রথমবারের মতো ইউরোপের মাঠে ম্যাচ খেলবে বাংলাদেশ ফুটবল দল, জামাল সেটার অধিনায়ক। ইউরোপের দল হলেও সান মারিনো ফিফার লোয়েস্ট র্যাঙ্কড টিম। বাংলাদেশের জয়টা তাই অনুমিতই হওয়ার কথা, কিন্তু দলটা যেহেতু সারা বছর ইংল্যান্ড, ফ্রান্স, স্পেনের বিপক্ষে খেলে, দলটার খেলোয়াড়রা যেহেতু ইউরোপের বিভিন্ন লিগে খেলেন, শঙ্কার জায়গাও উড়িয়ে দেয়া যাচ্ছে না। তপু কাজেমরা তাই অনেকটা উভয় সংকটে। জিতলে প্রশংসা কম মিলবে, হারলে জুটবে নিন্দার বর্ষণ। অবশ্যই আমরা ডিসঅ্যাপয়েন্টেড হব, কারণ র্যাঙ্কিংয়ে আমরা তাদের থেকে প্রায় 30 ধাপ এগিয়ে আছি। এবং যাই হোক, আপনার তারা কিন্তু অনেকগুলো প্লেয়ার ইউরোপে খেলে এবং তাদের ম্যাক্সিমাম ম্যাচ থাকে কিন্তু ইউরোপ টিমের সাথে। ডেফিনেটলি আমরা ওইভাবে আগাবো এবং আমরা ওইভাবে প্ল্যান নিয়ে যাচ্ছি। এবং আসলে যেটা আমি শুরুতেই বলছি যে আমরা এই জয়টা আমাদের দেশবাসীকে ঈদ উপহার দিতে চাই। আমার নিজের ফুল বিলিফ আছে, যেটা আমার কোয়ালিটি আছে খেলতে। বাট দিস ট্রেনিং ক্যাম্প আমরা ট্রাই করতেছি কোচের ট্যাকটিক্স, স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্ট করতে। বাট আমার I believe I can play. So when that chance comes, I'll be ready. নতুন কোচ টমাস ডুলির অধীনে সপ্তাহখানেক ক্যাম্প করেছে বাংলাদেশ ফুটবল দল। এমনকি ঈদের দিনও চলেছে অনুশীলন। সেই ক্যাম্পে ছিলেন না হামজা, শমিত, জায়ান। সরাসরি যোগ দেবেন সান মারিনোতে। জানা গেছে সেখানে প্রথম দিনের অনুশীলনও তারা মিস করতে পারেন। তাই প্রশ্ন উঠতে শুরু করেছে, ক্লাবের ব্যস্ততা যেহেতু ছিল না, নতুন কোচের অধীনে দেশের ক্যাম্পে যোগ দিলে দলের মধ্যে বন্ধনটা কি আরো দৃঢ় হতো না, যেখানে অনেক দিন পরে ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ ফুটবল দল? খুবই ভালো হতো, কিন্তু সবারই পার্সোনাল লাইফ থাকে, তারা কিন্তু সবসময় তাদের খেলাতে ব্যস্ত থাকে। এবং খুবই আমরা যারা প্রফেশনাল প্লেয়ার আছে, দেখেন ঈদ আমরা করতে পারছি না, কিন্তু আমরা খেলার জন্য দেশের বাইরে যাচ্ছি।
তো আসলে এই জিনিসগুলো একটা অ্যাজ এ প্লেয়ার প্রফেশনাল লাইফ দরকার আছে, এবং আমার মনে হয় যে হামজা আমাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রেখেছেন এবং সুমিতও রেখেছেন, জায়ানও রেখেছেন। আসলে এটা আমার কাছে মনে হয় না কোনো প্রবলেম হবে, এবং আমি মনে করি যে আরও বেশি ভালো হবে। বেশি ভালো হতো, কিন্তু তাদেরও তো আসলে সময় আর এর ব্যাপারটা আছে। তো নতুন কোচ, নতুন সে সব কিছু অ্যাডাপশনের ব্যাপারেও সে দেখছে। আমাদের মধ্যে যেটুকু সীমাবদ্ধতা আছে সেই সীমাবদ্ধতা নিয়েই তো আমাদের কাজ করতে হবে, সেই কাজ করেছি আমরা। ওরা আগামীকালকে জায়ান, সমিত এবং হামজাও আমাদের ওখানে 2 তারিখের মধ্যে পৌঁছাবে। রোববার দুপুর 2টায় সান মারিনোর উদ্দেশ্যে রওনা দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। ঐতিহাসিক এই ম্যাচ আগামী 5 জুন। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। নারী সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভারতের বিপক্ষে হাই ভোল্টেজ ম্যাচে রোববার মাঠে নামবে বাংলাদেশ। মালদ্বীপকে 4-2 গোলে হারিয়ে আসরে সেমিফাইনাল নিশ্চিত করা মারিয়াদের এটি নিয়ম রক্ষার ম্যাচ হলেও জয় দিয়ে হ্যাট্রিক শিরোপার মিশনে এগিয়ে যেতে চায় দল। গোয়ার পণ্ডিত জওহরলাল নেহরু স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত 8টায় শুরু হবে ম্যাচটি। এর আগে শেষ মুহূর্তে প্রস্তুতি সেরেছে বাংলাদেশ নারী ফুটবল দল। সকালে গোয়ার ডন বস্কো ট্রেনিং গ্রাউন্ডে প্রায় 1.5 ঘন্টা নিবিড় অনুশীলন করেন সাবিনা রূপনারা। ওয়ার্ম আপ ও পাসিং ড্রিলের পর পজিশন হোল্ড এবং ছোট ছোট দলে ভাগ হয়ে ম্যাচ খেলে নিজেদের ঝালিয়ে নেয়। অনুশীলনের শেষ দিকে বাটলারের মূল মনোযোগ ছিল ট্যাকটিক্যাল পজিশনিং ও সেট পিস কৌশলের ওপর। স্কোয়াডের সবাই পুরোপুরি ফিট আছেন, তাই তো ভারতের বিপক্ষে পূর্ণশক্তি দলই মাঠে নামাতে পারছে বাংলাদেশ। আমরা এখন একটি সম্পূর্ণ আলাদা দল এবং অনেক ভালো ফুটবল খেলছি। আমাদের দলে কিছু প্রকৃত ম্যাচ উইনার আছে, বিশেষ করে ভারতের আক্রমণ করার মানসিকতা থাকলে আমাদেরও তা আছে। আমরা যেমন প্রয়োজন বোধে রক্ষণভাগ সামলাতে পারি, তেমনি গোল করার সুযোগও তৈরি করতে পারি। প্রতিটা দলই আপনার যেমন শক্তি থাকে তেমন দুর্বলতাও থাকে। সো আমাদের যিনি অ্যানালিস্ট আছেন উনি হয়তো অ্যানালাইসিস করে ফেলেছেন যে ওনাদের ইন্ডিয়া টিমে কি কি দুর্বলতা আছে, সেগুলো মানে ওই জায়গাগুলো ব্রেক করে আমরা চেষ্টা করব আক্রমণ করার। 26 বছরে প্রথমবারের মতো লেবাননের লিতানি নদী অতিক্রমে সক্ষম হয়েছে ইসরায়েলি বাহিনী। লেবাননের কৌশলগত বিউফোর্ট ক্যাসেল দখলেরও দাবি করেছে তারা। ঘোষণা দিয়ে দক্ষিণ লেবাননে অভিযানের পরিধি বাড়িয়েছে তেল আবিব। বাসিন্দাদের দেয়া হচ্ছে গৃহত্যাগের নির্দেশ। রাজধানী বৈরুত ছাড়াও হামলার শিকার হচ্ছে নাবাতিয়ে, আরনুন, ফারতিবিনাত, ফার রেম্মানের মতো বিভিন্ন এলাকা। হতাহত হয়েছে অনেক মানুষ। দক্ষিণ লেবাননের ঐতিহাসিক বিউফোর্ট ক্যাসেলে উঠছে ইসরায়েলের পতাকা। চলমান হামলার মাঝেই কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থাপনাটি দখলের দাবি আইডিএফের। সামাজিক মাধ্যমে ঘোষণা দিয়ে সম্প্রতি পুরো অঞ্চল জুড়ে অভিযানের মাত্রা বৃদ্ধি করে নেতানিয়াহু বাহিনী। এলাকা ছাড়ার নির্দেশ দেওয়া হচ্ছে সাধারণ বাসিন্দাদের। দক্ষিণ লেবাননের জাহরানি নদীর দক্ষিণাঞ্চলে নতুন সতর্কবার্তা জারি করেছে তেল আবিব। রোববার ভোরে দেইরে জাহরানি শহরে একাধিক বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। অতর্কিত এই আক্রমণে হতাহত হয় ঘুমন্ত বহু মানুষ। ধ্বংসস্তূপের নিচেও চাপা পড়েছে অনেকে। এছাড়াও আইডিএফের হামলার টার্গেটে পরিণত হয় আরনুন, ফারতেবনিত, ফার রেম্মান। এর পাশাপাশি গোলাবর্ষণে ক্ষতির শিকার হয় নাবাতিয়ে ও মারজায়ুন। একই সঙ্গে রাজধানী বৈরুত এবং বেকা উপত্যকার বিভিন্ন এলাকায় অভিযান জোরদার করেছে আইডিএফ। দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলায় একজন প্যারামেডিক নিহত হয়েছেন। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে গত মার্চ থেকে এ পর্যন্ত ইসরায়েলি হামলায় প্রাণহানির শিকার 3200-এর বেশি মানুষ। রেজওয়ানা সাইমা, যমুনা নিউজ। আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় লাগমান প্রদেশে শরণার্থীদের বহনকারী একটি ট্রাক উল্টে অন্তত 22 জন প্রাণ হারিয়েছেন, আহত অন্তত 36 জন। শনিবার ভোরে কারগাই জেলার সুরখাকান এলাকায় এই দুর্ঘটনা হয়। প্রাদেশিক পুলিশের তথ্য অনুযায়ী চালক নিয়ন্ত্রণ হারালে ট্রাকটি সড়ক থেকে ছিটকে গিয়ে উল্টে যায়। এ সময় 60 জন যাত্রী ছিল ট্রাকে। নিহতদের মধ্যে অন্তত 10 শিশু ও 5 নারী রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। প্রাথমিক তদন্তে বেপরোয়া গতিতে গাড়ি চালানোকে দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, তবে এখনো তদন্ত চলছে। দর্শক, এ ছিল দুপুরের বাংলাদেশে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ।